দোল গেল কদিন আগে, বহু মানুষের ভিড় শান্তিনিকেতনে, একটু হালকা হয়েছে। বিশ্বভারতী যদিও আলাদা করে বসন্তোৎসব আয়োজন করেনি, তাতে খুব একটা কিছু তফাৎ হয়নি মানুষ আসার। দেখো, উৎসব কে কীভাবে উদযাপনে আনন্দ পাবে বলা খুব মুশকিল, কিন্তু প্রচুর মানুষ একত্র হয় তবেই তো উৎসব। একজন কবি, তিনি গান বেঁধে সেই ছন্দের মধ্যে দিয়ে একসময় উৎসব উদযাপনের আনন্দ আরও বহু মানুষের, কিশোর কিশোরীদের মনে সেই আনন্দকে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। অনেকেই এখনও সেই আনন্দের স্বাদ পান, উৎসবের উদযাপন সম্পূর্ণ হয়ে ওঠে। কিন্তু সকলেই যে সেই রসের ভাগিদার হতে পারেন এমন নাই হতে পারে। প্রত্যেকের চাওয়া তো একরকম হতে পারে না। ধরো প্রাক্তনীরা যারা, তারা তাদের নস্টালজিয়া, সেই পুরনো তাদের স্মৃতি জীবন্ত ফিরে পেতে চান। এক একজনের এক এক রকম চাহিদা। এই তারপর সেই রক্তকর্মী সেই বিশু পাগলের কথা, যেখানে এই বনের সবুজ, রোদের সোনা, তারা যে নেশা ধরায়, সেই নেশা ফিকে তো, সেইটা পাওয়ার অবকাশ আকাশ যখন থাকে না কাজের চাপে। ওই সহজ মদের বরাদ্দ বন্ধ হয়ে গেলেই হাটের মদ নিয়ে মাতামাতি করতে হয়। সহজ নিঃশ্বাস বন্ধ হলে মানুষ যেমন হাঁপিয়ে নিঃশ্বাস নেয়, সেরকমও ভাবে মানুষ উৎসব আনন্দ উদযাপন করেন, যে যার মতো করে করতে থাকেন। কারোর মন ভরে ভরে না, কিন্তু পাঠনের ছোট ছোট ছেলে মেয়েদের কিসে আনন্দ, সেইটাও তো মনে রাখার কথা বা ভাবার কথা। ওরা তো নিজেরা আলাদা করে খুব একটা কিছু বলতে পারে না, আর ওই ফেসবুকে লিখতেও পারে না। ওরা তো এখন গৌণ, যদিও তাদের খুব একটা এখন লোকসান হয় না। কারণ ওই ফাগুন মাসের প্রথম সপ্তাহে একদিন পাঠভবনের ওই আম্রকুঞ্জে একদম পুরনো যেমন বসন্তোৎসব হতো, একটা অনুষ্ঠান হয়। সেখানে হয়তো নিবিড়ভাবে বসন্তকে বা উৎসবকে কাছে পাওয়ার একটা সুযোগ বেশি থাকে। তবে ছোট ছোট ছেলেমেয়েরা কতখানি তার তাৎপর্য বুঝবে বা বোঝে, সেইগুলো আমি অত বলতে পারবো না। আমি জানি যে আমি যখন ছোট ছিলাম, পাঠভবন হস্টেলের ছাত্র, সেই সময় আমি অন্তত খুব কিছু এইসব বুঝতাম না। বেশ একটা অন্যরকম আনন্দের দিন, বেশ একটা সমস্ত রুটিনের বাইরে আনন্দের দিন তো বটেই। যখন স্কুল জীবনের শেষ দিকে, তখন তো সব ছাপিয়ে কোন রোমাঞ্চটা বড় হতো। বিশেষ কোনো কপাল বা কপল স্পর্শ করা যাবে ওই আবিরের অজুহাতে, এই রোমাঞ্চ সব কিছুকে ছাপিয়ে বড় হয়ে উঠত। আর তার আগে যখন এই রোমাঞ্চের স্বাদ জীবনে আসেনি, বাবা মায়েরা আসবেন, এইটা একটা বিরাট আনন্দ ছিল। যারা আমরা বাবা মাকে ছেড়ে দূরে থাকতাম হস্টেলে, অনেকের বাবা মা এত দূরে থাকতেন খুব কম আসতে পারতেন, কিন্তু এই দিনে চেষ্টা করতেন অনেকে আসতে। আমার বন্ধু সহপাঠী ছিল আভাস এখন কলকাতায় থাকে, আভাস ঘোষ। ওরা অবশ্য দাদা দিদিও পড়তো, কিন্তু সেটা আলাদা করে বোঝাই যেত না কিছু। মেসমশাই আসতেন খুব কম, লম্বা সুন্দর রাশভারী চেহারা। তো এখন যখন ওই সেই বৃত্ত সম্পূর্ণ হয়ে সেই ছোটোবেলার আনন্দগুলোকে যেন নতুন করে খুঁজে পাওয়া যায়, তো বাবা মায়েদের আশায় তো আর বসে থেকে লাভ নেই জানি। কিন্তু মেসমশাইয়ের কাছে তাই গল্প করতে যেতে ইচ্ছে হলো। সে আমার মাধ্যমিক পরীক্ষার পর বেশ লম্বা একটা 1-1.5 মাস, রেজাল্ট বেরোবার আগে আমার দিল্লিতে পিসেমার বাড়িতে ছিলাম। তো সেই সময় আমার পিসেমশাইয়ের সঙ্গে একবার মথুরা গেছি। আমার পিস্তুত দিদি মথুরাতে কলেজে গান শেখাতেন। তো একদিন দুপুরবেলা দিদি চলে গেছে কলেজে, পিসেমশাই বিশ্রাম নিচ্ছেন, আর আমি ওই চুপি চুপি বেরিয়ে ওই গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি। হঠাৎ দেখি সাইকেল নিয়ে একজন পোস্টম্যান চিঠি বিলি করতে বেরিয়েছেন দুপুরবেলা, ভর দুপুরে। হঠাৎ মনে পড়লো আভাসরা মথুরায় থাকে শুনেছি, শেষ একটা শুনেছিলাম। বললাম, এই কোনো বাঙালি ঘোষ চেনেন নাকি পরিবার? তো আমার হিন্দি কি বুঝলেন না বুঝলেন, বললেন যে হ্যাঁ আছে একটু দূরে, কিন্তু হেঁটে যাওয়া যাবে, বিকে ঘোষ। আমি তো মেসমশাইয়ের নাম জানি না এখন, তাই একজন ঘোষ কেউ আছেন শুনে সেই ভর দুপুরে গিয়ে কলিং বেল বাজাতেই মাসিমার গলা ভেতর থেকে, কে কি যে আনন্দ হলো একটা। মাসিমাও তো তেমনি অবাক, কিন্তু আভাসকে নিয়ে মেসমশাই তখন দিল্লি গেছেন, দেখা হলো না। কারণ পরের দিন আবার দিল্লি ফিরে এসেছিলাম। ও মা, তারপরের দিন দেখি মেসমশাই আভাসকে আমার পিসমশাইয়ের বাড়িতে ঠিকানাটা বলে রেখেছিলাম মাসিমাকে, রামকৃষ্ণপুরমের সেক্টর 4।
পৌঁছে দিয়ে গেলেন যে আবার সন্ধ্যাবেলা এসে নিয়ে যাবেন। কি যে আরেকটা সারপ্রাইজ, পিসমশাইকে অনেক কষ্টে রাজি টাজি করিয়ে প্রিয়া সিনেমা সেই মনিরকা নিজেরা একা একা মানে বড়রা ছাড়া সিনেমা দেখতে গেছিলাম। মেসমশাইয়ের এখন 94 বছর বয়স, কিন্তু একেবারে খুব সতেজ সজাগ, গল্প করতে ভালো লাগে। আর আবাসের সহধর্মিনী যে অরুণিমা, তারাও আবার 3 বোন পড়তো, সে ছোট, আমাদের থেকেও ছোট। অনেকেরই পরিবার থেকে ওই ভাই বোনেরা সকলেই তখন শান্তিনিকেতনে আশ্রমে হোস্টেলে থাকতো। আমারও যেমন বোন পরে আমার পরে ভর্তি হয়েছে, হোস্টেলে থেকেছে। মেসমশাইয়ের সঙ্গে সেই গল্পই করছিলাম যে ছেলেমেয়েরা কেনই বা শান্তিনিকেতনে এলো, কিভাবে এলো, আরও নানান রকম গল্প। মেসমশাই, আপনার জন্মের সাল তারিখ মনে আছে? আছে, শুনি। আমার 3রা আষাঢ় এইটা মনে আছে। আর সেটা জুন মাসে ছিল 1929। মানে জুন মাসটা মনে আছে, তার 3রা আষাঢ়, ইংরেজি তারিখটা মনে নেই। মিড জুনে পড়ে আর কি। আপনার শৈশবের স্মৃতি, জন্ম কোথায় মেসমশাই? কলকাতায়? জানি না। বেশ, প্রথম স্মৃতি? প্রথম স্মৃতি কলকাতাতেই ডিফেন্ডাম স্কুল আছে, তার পাশে গড়পাড় রোড আছে। সেই রোডের একটা বাড়িতে বাবা রেলওয়েতে চাকরি করতেন, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদায় অফিস। ওইখানে 2টো রুমের একটা ফ্ল্যাট, আনুষঙ্গিক সবই ছিল। ন্যাচারালি আমি স্কুলে ভর্তি হওয়ার জন্যে আর একটা ঐতিহাসিক গিয়েছিল এই সার্কুলার রোড আর গড়পাড় রোডের মোড়ে ডেফ অ্যান্ড ডাম স্কুল, বহু পুরনো। আর ওর পাশে একটা বাড়ি ছিল, সেটা শুনেছি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি। আচ্ছা। সেইতে ওনারা যখন চলে গেলেন ওই কোথায় মিড ক্যালকাটা, তখন ওটাকে স্কুল বাড়ি হিসেবে দান করে গেলেন। নাম হলো অ্যাথেনিয়াম ইনস্টিটিউশন। কী করে নাম হলো জানি না। সেখানেই ক্লাস 2তে ভর্তি হয়েছিলাম। সেই স্কুলে 2, 3, 4, 5, 6, 7 অবধি পড়েছি। আমার মানে বাবা যে ফ্ল্যাটটা থাকতে রেন্টেড ছিলেন, সেটা ওই স্কুল থেকে 4টে বাড়ির পরে, একই ফুটের ইয়েতে। কোনো যাতায়াতের কোনো অসুবিধে ছিল না, লোকজনও ছিল না যে নিয়ে যাবে দিয়ে যাবে কোনো। তা ক্লাস 7-এ পরে সেটা মোট 1939, 40, 41 এরকম সময়। তখন ওই জাপানিরা বোম ফেলবে কলকাতায়, এরকম একটা যুদ্ধ বেঁধে গেছে। কলকাতায় প্রায় অর্ধেক হয়ে গেল, লোকজন চলে গেল। আমরা চলে গেলাম, কারণ আমাদের দেশ ছিল খুলনা জেলার ফুলতলা থানা আলকা গ্রামে। সেইখানে গেলে কবে ফিরবে সে ঠিক নেই, বা ফিরবো কিনা। ওইখানকার স্কুল মাস্টার, ফুলতলা ইউনিয়ন হাই স্কুল, তিনি হেডমাস্টার যিনি ছিলেন, তিনি দেখলেন একটা কলকাতার ছেলে এসেছে, আমি যদি পাগড়াও করতে পারি তাহলে আমার স্কুলের নাম বাড়বে, কলকাতার ছেলে এসেছে। তো তিনি বাবা জ্যাঠামশাইকে এসে বললেন, আপনারা, আমার ডাক্তার ছিল খোকন, খোকনকে এখানে রেখে যান আমার কাছে। আর তো 3 বছর আছে, 7, 8, 9, 10, 4 বছর। 7টা পাস করেছিলাম অ্যাথেনিয়াম ইনস্টিটিউশন থেকে, 8, 9, 10 ওখানে 8-এ ভর্তি হলাম, 8, 9, 10 পড়লাম।
খুব ভালো লাগতো। গ্রামের স্কুলে একসঙ্গে আমরা চান করতে যেতাম পুকুরে, সেখান থেকে এসে একসঙ্গে খেয়ে দিয়ে একসঙ্গে প্রায় 1.5 কিলোমিটার বা 1.5 মাইল এরকম হবে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে রিউনিয়ন স্কুলে যেতাম। সে স্কুলটা ছিল ভৈরব নদীর তীরে। ওই স্কুলের পরেই হচ্ছে ভৈরব নদী, যেটা খুলনা থেকে যশোর পর্যন্ত চলে গেছে। আপনি কি এক সন্তান? আমরা 3 বোন 1 ভাই। 3 বোন, আমরা বড় 3 জন, আর আমার ছোট বোন একটা ছিল। তাদের লেখাপড়া? হ্যাঁ, তাদের লেখাপড়া সব কলকাতাতেই হয়েছে। তারা বেথুন কলেজ থেকে, বিদ্যাসাগর কলেজ থেকে দিদিরা পাশ করেছিল, বিএ পর্যন্ত পড়েছিল। তারপর তার বিয়ে যা হয়ে গেল চলে গেল। আর আমি শুধু গ্রামের স্কুলে পড়েছিলাম। আমার ছোট বোনটাও পড়েনি, সেও কলকাতা থেকে বেথুন থেকে পাশ করেছিল। তো আপনি ওখান থেকে আবার কলকাতায় এলেন? হ্যাঁ, ওখানে তখন দৌলতপুর কলেজ কোন বিখ্যাত কলেজ, খুলনা জেলার দৌলতপুর। কিন্তু যেহেতু কলকাতায় একটা বাসস্থান ছিল, সবাই বললো কলকাতায় যেই হায়ার এডুকেশনটা করো। তা এসে এই পরীক্ষা দিয়ে, ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশনে পাস করলাম। তা এসে কোথায় পড়বো, সবাই বললো প্রেসিডেন্সি কলেজে একবার চেষ্টা করো, হবে না, তোমার গ্রাম থেকে আসছো, তোমাকে কে নেবে। তা ওখানে দরখাস্ত করলাম। তা ইন্টারভিউ ডাকলো না, খুবই মনটা খারাপ হয়ে গেল। তারপরের দিনকে লিস্ট টাঙিয়ে দিল, যে দেখি যে আমার নামটা রয়েছে। খুবই আশ্চর্য লাগলো। ইন্টারভিউ নিল না, তো পরীক্ষা ছিল না, একটা ইন্টারভিউ ছিল। তারপরে জানলাম টিচারদের কাছ থেকে, আমাকে ইন্টারভিউ না নিয়ে আপনারা কী করে সিলেক্ট করলেন বলে। আমরা বললাম একটা গ্রামের স্কুল থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি ম্যাট্রিকুলেশনে ফার্স্ট ডিভিশনে পাস করে এসেছে, তার আবার ইন্টারভিউ কি নিতে হবে? সে তো তার প্রমাণই করে দিয়েছে, তার কি আছে না আছে। বাবা, এটা হচ্ছে আমার জীবনের প্রথম লাইসেন্স আর কি পেলাম এতে, প্রেসিডেন্সি কলেজে। 2 বছর পড়লাম। তখন বলতো আইএসসি, ইন্টারমিডিয়েট অফ সায়েন্স। তা আমার অবাক পড়ে গিয়েছিল, ওই ইয়েতে গ্রামের স্কুল থেকে ফার্স্ট ডিভিশনে পাস করেছে, এইটি রটে গেল সারা কলেজে। সুতরাং সেই দিক দিয়ে 2 বছর কাটিয়ে আমার দাদারা সব শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছিলেন। দাদা মানে আমার জ্যাঠতো ভাইরা। আচ্ছা, জ্যাঠতো ভাই, জ্যাঠতো দাদা 1935-এ পাশ করেছিলেন, আর তার ভাই 1941 এরকম সময় পাশ করেছিলেন। আর আমি পাশ করলাম 1945-এ ম্যাট্রিকুলেশন আর কি, বেশ স্বাধীন হয়নি। তবে ওই মুসলমানদের সঙ্গে খুব মারামারি, এটা ওটা খুব চলছে, মানে অশান্ত কলকাতা, অশান্ত কলকাতা। আমাদের অবশ্যই কোনো রকম অসুবিধা হয়নি। প্রেসিডেন্সি কলেজ থেকে ইন্টারমিডিয়েট অফ সায়েন্স পাস করে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে দাদারা যেমন পরীক্ষা দিয়েছিল, সেটাও খানিকটা বলার, যদি এর মধ্যে আসবে না। আমি এই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে চলে গেছিলাম উত্তর ভারত বেড়াতে, আর এদিকে শিবপুরে অ্যাপ্লিকেশন করার ডেটটা চলে যাচ্ছে। সবই আমার ওই দাদা, যিনি আগে পাস করেছিলেন, তিনি আমার হয়ে সই টই করে সব বলে শিগগির চলে আসো, এখানে আসো, তোমাকে তো ইন্টারভিউটা দিতে হবে। যাই হোক, এসে পেয়ে গেলাম।
পেয়ে গেলাম, কিসের জন্য পেলাম জানি না, পেয়ে গেলাম। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে হস্টেল ছিল তখন, ডাউনিং হস্টেল, ডাউনিং ইস্ট, ডাউনিং ওয়েস্ট, ডাউনিং সেন্ট্রাল, সবই একেবারে গঙ্গা আমার হুগলি নদীর পাড়ে। আমার কাছে ছবি আছে, আমার ঘরের থেকে জানলা দিয়ে হুগলি নদীটা কীরকম দেখা যায়। তার একেবারে বোটানিক্যাল গার্ডেনের পাশে, বোটানিক্যাল গার্ডেনের ঢুকতে এই গেট, আর আমাদের কলেজে ঢুকতে ঠিক অপোজিটে গেট। সুতরাং পরিবেশটা খুবই ভালো ছিল, আর পাশেই নদী একবারে ছলছল করে বয়ে যাচ্ছে। তো এই ছেলে 4 বছর কেটে গেল, ফেল করতে হয়নি, পাশে করে গেছিলাম। তবে কেমিস্ট্রিটা আমার খুব ভালো লাগতো না, আমরা বুঝতে পারতাম না, প্র্যাকটিক্যালটা তো আরও না। যাই হোক, কোন রকম পাস করে গেলাম। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম, আমি যেখানে কাজ করতাম সবই সিভিল ইঞ্জিনিয়াররা যা করে, ফাউন্ডেশন থেকে আরম্ভ করে, ডিজাইন থেকে আরম্ভ করে। তা প্রথম পাস করার পরে 51-এ পাস করলাম। পাস করার পরে 9 বছর, তখন দামোদর ভ্যালি কর্পোরেশন শুরু হয়েছে। দামোদর ভ্যালি কর্পোরেশনের ডিজাইন অফিসটা ছিল আগেকার অ্যান্ডারসন হাউস, এখন অন্য কিছু একটা নাম হয়েছে। তার পেছনে ওই যুদ্ধের জন্যে অনেক ব্যারাকস তৈরি হয়েছিল সৈন্যদের রাখার জন্যে, সেই ব্যারাকগুলো খালি হয়ে গেল। তা ওর একটা ব্যারাক আমরা ডিভিসি থেকে নিলাম আমাদের ডিজাইন অফিসটা করার জন্যে। তা সেখানেও একটা ইনসিডেন্ট আছে আমার জীবনের ইন্টারেস্টিং। খুঁজছি, একটা তো চাকরি পেলাম ডিভিসিতে। সেও কিরম, আমরা পাস করার পরে আমাদের ট্রেনিংয়ে পাঠালো। আমি শিউরিতে, ওখানে ব্যারিস্টার আছে, সেইখানে ছিলাম কিছুদিন। আমার এক বন্ধু ছিল, সে শিউরিতে, আমাকে গ্রামের মধ্যে পাঠিয়ে দিল। তো যাই হোক, 1 বছর ওখানে, 1 বছর কি 10 মাস থেকে কলকাতায় আসলাম দুজনে। এসে বললাম চল ডিভিসিতে দেখে ঢুমারি। তখন অ্যান্ডারসন হাউসে ডিভিসির মেইন অফিসটা ছিল, চিফ ইঞ্জিনিয়ার মেইন অফিসার ছিল। তো সেখানে যে ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড যিনি, তাকে বললাম এরকম কিছু আছে কি না। বললো তোমরা চাকরি করতে চাও? মানে হ্যাঁ, সেই জন্য তো এসেছি। এইটা ভরে দাও, অ্যাপ্লিকেশানটা ভরে দিলাম। বলে কালকে সকালে এসো। তারপর দিন সকালে গেলাম, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিল। এইগুলো হচ্ছে ভাগ্যের ব্যাপার, আমি যা মনে করি ভাগ্যের ব্যাপার। কোথাও ইন্টারভিউ দিয়ে আমাকে পাস করতে হয়নি। এবং সারা জীবনে আমি দেখেছি, কর্মজীবনে এটাকে বলা যেতে পারে রেড কার্পেট, কোথাও কোনো রকম বিপত্তি হয়নি। প্রথম 9 বছর কলকাতায় ছিলাম, সেটাও ডিজাইন অফিসে কাজ করতাম। এবং আমার ধারণা হলো যে পাস করেই ফিল্ডে যাবে না, তুমি একটা ডিজাইনের অফিসে কাজ করলে তোমার যে পড়েছো কলেজে সেটা রিভিশন হবে, সেটা আমি বুঝতে পেরেছিলাম। 9 বছর কলকাতায় করে, তখন ডিভিসিতে প্রমোশনের চান্স একটু কম মনে হলো, সেই জন্য ইন্টারভিউ দিতে আরম্ভ করলাম। এই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তখন হয়নি, ইন্ডিয়ান রিফাইনারিজ লিমিটেড গভর্নমেন্ট তৈরি করেছে একটা সেই ইন্টারভিউটাতে গেলাম দিল্লিতে। সে ইন্টারভিউ নিলেন একজন পাঞ্জাবি চিফ ইঞ্জিনিয়ার, স্টেট থেকে তখন ওই নিয়ে আসে, প্রফেশন করে নিয়ে আসে। তা তিনি বললেন, তখন বারাণসীতে একটা পোস্ট ছিল, ফার্স্ট পোস্ট। তিনি বললেন তুমি আর্থকে জোনে স্ট্রাকচার ডিজাইন করতে পারো? বললো হ্যাঁ। বলে বোঝাও কী করে করবে। তার খাতাপত্র নিয়ে
একটা স্ট্রাকচার রেখে এটা ওটা করে কোথাও থেকে হয়ে গেলেও কোথাও খানিকক্ষণ পরে দেখি তিনি ঝুমোচ্ছেন। তিনি কিছু বুঝতে পারছেন না, তিনি তো সব পড়েননি, তিনি তার তখন এসব ছিল না। তো যাই হোক, হয়ে গেল চাকরিটা। কারণ তিনি যখন কিছুই বুঝলেন না তখন না তো করতে পারবেন না। জয়েন করলাম, জয়েন করে দেখলাম যে এদের আমাদের বারুণী, মথুরা, গুজরাট, বরোদা, হলদিয়া অনেকগুলো প্ল্যান আছে এবং ইট ইজ এ ট্রান্সফারেবল জব ইয়েতে ছিল। এখন বারুণীতে প্রথমে জয়েন করলাম, ওখানে একটা ছোটদের জন্য একটা স্কুল যেমন হয় টাউনশিপে ছিল, তখন আমার মেয়েটা ওইখানে পড়তো। তারপরে ওখান থেকে আমাকে বদলি করে দিল বরোদাতে। বরোদাতে বদলি করে দিল না, বরোদা রিফাইনারির ডিপিআর করার জন্যে, রাশিয়ান হেল্প দরকার ছিল। রাশিয়ায় একটা ব্যাচ পাঠাতে হবে ইঞ্জিনিয়ার্সদের। তা তখন গৌহাটি রিফাইনারি আমাদের দেশে শেষ হয়েছে, ওখানকার কিছু ইঞ্জিনিয়ার সারপ্লাস হয়েছে, ওই টিমে কিছু ইঞ্জিনিয়ার ঢুকে গেল। আর আমার যে চিফ ইঞ্জিনিয়ার ছিলেন বারুণীতে, তিনি বললেন ওদের লোক যাচ্ছে, আমার কেউ যাবে না, তাও বিকি ঘোষের নাম পাঠিয়ে দাও। উনি জোর করে আমার নামটা ঢুকিয়ে দিলেন ওই ব্যাচ রাশিয়া যাওয়ার জন্যে, ফর দি প্রিপারেশন অফ ডিটেল প্রজেক্ট রিপোর্ট অফ গুজরাট রিফাইনারি। তা ওখানে 8 মাস থেকে ওদের সঙ্গে কাজ টাজ করে ল্যাঙ্গুয়েজ শিখে ফিরলাম। ফিরে গুজরাট রিফাইনারির কন্ট্রাক্ট সাইন হবে, আমরা ওখানে ডিপিআর ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরি করে এসেছি। আমাকে বললো তোমরা এখনই তোমার ওরা যেতে পারবে না, ওরা আসুক, যাদের সঙ্গে কাজ করেছো, কন্ট্রাক্ট সাইন হোক, তারপরে যাবে। 5 মাস 6 মাস দিল্লিতে থাকতে হয়েছিল। তারপরে সেখান থেকে বড়োদাতে আমাকে ট্রান্সফার করে দিল। তখন এরা সব টুকুটুকু। বড়োদাতে অবশ্যই পড়াশোনার কোনো অসুবিধা ছিল না, এটা মানে এডুকেশন সম্বন্ধে বড়োদা ওয়াজ ভেরি ফেমাস। তো সেখানে আমার মেয়েটা তখন ক্লাস 3-তে না 4-এ স্ট্যান্ডার্ডে পড়ছিল আগে বারুণীতে। তা ওইখানে ভর্তি করে দিলাম, স্কুল বাস নিয়ে যেত। একদিন হলো কি, আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম, একটা মেন রাস্তা গেছে, তার থেকে 2টো গলি গেছে, পরপর 2টো গলি। তা ওকে নামিয়ে দিয়েছে মাঝামাঝি জায়গায়। ও আমাদের গলিতে না ঢুকে ওর মেয়েটা এই গলিতে ঢুকে গেছে, যে আর চিনতে পারে না বাড়ি। আসে না। আমার কাছে তখন একটা জিপ ছিল, জিপ নিয়ে বেরোলাম, স্কুলে গেলাম। বলে না, ও তো চলে গেছে। ড্রাইভার বললো আমরা তোকে নামিয়ে দিয়েছি। থানায় গেলাম, যে এরকম থানা বললো একটা মেসেজ আমাদের কাছে এসেছে, একটি মেয়ে তারা ঘুরে বেড়াচ্ছে দেখে তারা করছে, পেয়ে গেল। আসলাম সেখানে, এসে দেখি মহা আনন্দে মেয়েটি দোলনা খাচ্ছেন। গুজরাটে প্রত্যেকটা বাড়িতে দোলনা, ও দোলনা খাচ্ছে। কি করবো, কোথায় যাবো, এরা এত যত্ন করছে আমাকে, রাস্তা থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া, তারপরে দোলনায় চড়িয়ে দিয়ে দোলনা করো। যাই হোক, ওইখান থেকে তা এই খবরটা আমার বড় জামাইবাবু, যিনি হরিনাথদের রোডে একটা কোঅপারেটিভে থাকতেন, সেইখানে পাঠভবনের প্রিন্সিপালও একটা ফ্ল্যাট ছিল। প্রিন্সিপাল থাকতেন শান্তিনিকেতনে, কিন্তু তার ফ্ল্যাটটা ছিল এইখানে আমার
বড় জামাইবাবুর সঙ্গে পরিচয় ছিল। তো বড় জামাইবাবু তার শরীর এরকম গল্প করছিলেন, এরকম আমার শালার প্রবলেম হচ্ছে। ওই প্রবলেম কি, এদিকে শান্তিনিকেতন হচ্ছে বেস্ট প্লেস ফর দিস চিলড্রেন, যাদের বাবারা ঘুরে ঘুরে বেড়ায়। অমিয় সেন না উমা ঘোষ না উমা কথাটা মনে আছে। তিনি বললেন কোনো অসুবিধে নেই, আপনি নিয়ে আসেন, কোনো ইন্টারভিউ না, কোনো পরীক্ষা না, নিয়ে নিল ওকে ক্লাস 3 না 4 নিয়ে নিল। বাস এই ঢোকা আরম্ভ হলো। আর আমার তো চক্কর মারার সার্ভিস, দিল্লিতে কিছুদিন, এখানে কিছুদিন, ওখানে কিছুদিন। তা সুতরাং তারপরে যখন আমার আকাশ, আভাস এরা সব ভর্তি হওয়ার আস্তে আস্তে আসলো, তখন দিদি যেখানে আছে তোমরাও সেখানে পড়বে, তোমাদের আপত্তি থাকার কোনো কারণ নেই। সুতরাং ওই ক্লাস 2তে না 1-এ ঢুকে গেল। সেই সময় যে শান্তিনিকেতন দেখেছেন, ভালো লাগা, সব থেকে ভালো লাগতো এমন কিছু আলাদা করে মনে পড়ে? আচ্ছা, সেই কথার অতদিন আগে এইটুকু মনে আছে, আমরা যখন যেতাম তখন বাবু বাবাচুর খাটগুলো ওরা খালি করে বন্ধুদের সঙ্গে শুতো, আমাদের ওই খাটগুলো শুতে। কোথায় গেস্ট হাউস, তখন অত আমাদের জানাশোনা ছিল না। এইটুকু মনে আছে। আর কিচেনের খাওয়া খুবই ভালো, খুবই ভালো, এটা খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। অনেক পরে আমি যখন ওই ছাত্রাবাসের দায়িত্বে, আপনি একবার গিয়ে থেকেছি তোমার বাড়িতে। একটা ঘটনা আমার মনে আছে, মানে মানুষের, তোমাদের মেয়েটা তখন ছোট, খেলে বেড়াচ্ছে, ওকে দেখার জন্য একজন ছিলেন পরিচারিকা, কে কার কথা শোনে, ও নিজে খেলে বেড়াচ্ছে। কিন্তু ঠিক সময় মতো কীভাবে যে ওই আসতো, এসে ওই প্রথম ঘরে উঠে খাটে পরে দাঁড়িয়ে জানলায় দাঁড়িয়ে থাকতো, জানতো বাবা মাকে নিয়ে আসবে গাড়ি করে। এটা যে কী করে, আমি 3-4 দিনের লক্ষ্য করেছি যে ঠিক সময় এসে ও ওইখানে দাঁড়িয়ে থাকে, বাবা নিয়ে আসতেও তাই। তুমি তখন শিউড়িতে বোধহয় ছিলে না, শিউড়ি থেকে আসতে। তা তো সেই সময়ও কি ওই যে হস্টেলের যে মানে যে স্মৃতি, নিজের ছেলে মেয়ে যখন পড়তো আর এই এত বছর পরে মোটামুটি একই রকম? তুলনা করা একটু মুশকিল, তবে একই রকম তো মনে হয় তো একই রকম। তো এখন তো আর যাই না, যাওয়া হয় না, এই আর কি। আরও যেতাম, তোমার বাড়ি থেকেছি। আর ওই মিনতি আমার মেজর শালির মেয়ে। মেজর শালি মানে দিদি আর কি, দিদি, কিন্তু মেজো, ওরা 4 বোন, তার মেজো, তার মেয়ে হচ্ছে মিনতিদি সংস্কৃতের অধ্যাপিকা ছিলেন। সংস্কৃত আর বোধহয় ইন্ডিয়ান ফিলোসফি যায় না, অধ্যাপিকা ছিলেন, এখন পড়াতেন আর কি, পড়াতেন। তো আপনার যে কাজের জায়গা, আপনাকে মনে করেছে ইন্ডিয়ান অয়েল থেকে? না, সেটা মনে পড়েছে না, সেটা আমাদের সেপ্টেম্বর মাসে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের জন্ম মাস হয়, 1 সেপ্টেম্বর হচ্ছে জন্মদিনেরই, সেপ্টেম্বর মাসে পুরোটা। তা খাবার দাবার সমস্ত যারা রিজার্ভ করে গেছে সবাইকে ডাকে, হলস্থুল কাণ্ড হয়। এই গত বছরে না 2তে চেয়ারম্যান ঠিক করলেন যে একটা কম্পিটিশন করা যাক, তোমার লাইফ ইন ইন্ডিয়ান অয়েলের কিছু ঘটনা তুমি অ্যাজ এ লেটার টু চেয়ারম্যান জানাও, শেয়ার উইথ চেয়ারম্যান, এটা। তা তখন আমি তো এখানে রিটায়ারমেন্ট করে বসে আছি, 20 বছর, তো 30 বছর হয়ে গেছে। আমি ভাবলাম কী করি, মনেও নেই কী আছে, বসে যাই, একটা কাগজ কলম নিয়ে বসে গেলাম।
4 পাতার একটা চিঠি হয়ে গেল। সেই চিঠিটা ওরা যেমন করে চেয়েছিল সেরকম করে পাঠিয়ে দিলাম। তারপরে ওরা আমাকে 7,500 এন্ট্রির মধ্যে 1 নম্বর ঠিক করলো। বাহ! তো অবাক, কি করে সম্ভব হয়। আর আপনি যে এখনো পড়ছেন, কি পড়ছেন? মানে যা পাচ্ছেন পড়ছেন, না কি পড়তে ভালো লাগছে এখন? এখন যদি সত্যি কথা বলি, আর যা পাচ্ছি তা পড়তে ভালো লাগে না। আমার এই বেদ উপনিষদের অনেক আর্টিকেল দেখে তো, বইগুলো মেন বইগুলো না, ওই আর্টিকেলগুলো পড়তে ভালো লাগে। ওইগুলোই বেছে বেছে পড়ি। কাগজে রোববারে অনেকে ভালো ভালো আর্টিকেল দেয়। তা এখন উপরে যাওয়ার তো দিন ঠিক করা আছে নাকি এরা বলে। মেসমশাই, 100 বছর হলে আবার একদিন গল্প করব। 100 বছর